তৃণমূল ভাঙছে, গড়ছে, তৃণমূলের ট্রান্সফরমেশন হচ্ছে, তৃণমূলের উত্তরণ হচ্ছে, সেটা নিয়ে বেসিক্যালি বিজেপির এবং রাজ্যের মানুষের কিচ্ছু যায় আসে না। উত্তরণ কোথায় হয়েছে বা ট্রান্সফরমেশনটা কোথায় হয়েছে? আপনি বললেন তৃণমূল ভেঙে নব্য তৃণমূল হয়েছে। আমরা বলবো চটিচাটা তৃণমূলের থেকে বালিশচাটা তৃণমূলে পরিণত হয়েছে তৃণমূল। এইটুকুই যা ট্রান্সফরমেশন, এইটুকুই যা উত্তরণ, এইটুকুই ওনাদের যা উন্নয়ন। একজন তৃণমূল থেকে দেখা গেল যে শোভনদেব চট্টোপাধ্যায়, যাকে বিরোধী দলনেতা করা আছে, এবং তার ওপর কোপ করলো নতুন তৃণমূল হলো, মানে তৃণমূলের যে বিরোধী দলনেতা সে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলবেন তাকে নিয়ে? আমরা কি বলবো বলুন, রাজ্যের মানুষ বলেছে, রাজ্যের মানুষ দেখেছে, সিপিআইএম বহিষ্কার করেছে, তৃণমূল বহিষ্কার করেছে, উনার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল, মানে এগুলো বলে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো নামটা, হ্যাঁ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে বেশি কিছু শব্দ খরচ করে আমি আমাদের যে মহিলা জাতি সমাজ, মহিলা সমাজকে আমি অপমান করতে চাই না, কেননা আমিও একজন মহিলা। ওনার কৃতকর্মের সাজা ফল যেসব মহিলাদের সাথে ব্যক্তিগতভাবে উনি নোংরামো করেছেন, সেগুলোর সাজা ওই মহিলারা দেবেন। তার সাথে সাথে আমাদের মাতৃ সমাজ, নারী সমাজ তো আছেই। আর রাজনৈতিকভাবে অনেক ধরনের কথা বলবে, অনেক ধরনের নব্য তৃণমূলের কথা বলবে, কিন্তু আলটিমেটলি বাঁদর যদি কলা গাছ থেকে নারকোল গাছে লাফ মারে, বাঁদর কিন্তু মানুষ হয়ে যায় না, বাঁদরই থাকে। সুতরাং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য এইটুকুই আমাদের বলার। একসময় এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রভু প্রশংসা করেছিলেন, এবং তারপরে তিনি সিপিআইএম ছেড়ে যখন তৃণমূলে গেলেন, তৃণমূলের বিধায়ক পদে উনি একদম জিতে গেলেন। এবং তারপরে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এখন বলছেন যে আমরা মানে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো একটা ব্যবস্থা ছিল, আর ওই সিপিএম নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যখন বহিষ্কার করেছিল একদম ঠিক কাজ করেছিল। এখন উনি সিপিএম এর সুরে গান গাইছেন, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাক্সিমাম সৈনিকই তো সিপিআইএম থেকে ভাড়া করে নেওয়া। সুতরাং দেখুন, বহিষ্কৃত ঋতব্রতকে মমতা ব্যানার্জি নিয়েছেন। মানে ঋতব্রত চারিত্রিকগত একটা দোষ আছে ওনার মহিলাদের প্রতি, তার সাথে সাথে সায়নী ঘোষেরও একটা চারিত্রিক দোষ আছে। যে সায়নী ঘোষ বলেছেন যে 10 বছর আগে, মানে 22 বছর বয়সে উনি একটা ছবি পোস্ট করেছেন যে শিবলিঙ্গের মাথায় গর্ভ নিরোধক যা আছে সেটা পরানো হচ্ছে। একটা 22 বছর বয়সের বাচ্চার মাথায় এরকম নোংরা চিন্তাভাবনা থাকতে পারে, সেটা অবাক করার বিষয়। এবং তাও আমাদের বাঙালি সমাজে, আমরা বাঙালি জাতি, আমরা আমাদের উৎকৃষ্টতা, আমাদের কালচার, আমাদের যে রিচ কালচার আছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত। এরকম নোংরা মানসিকতা কোনো মহিলার মধ্যে থাকতে পারে, এবং সেই বাচ্চা মহিলাকে তৃণমূল আবার কোলে তুলে নিয়ে ওনাকে আবার কি বলে সাংসদ বানালো। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও যে কারণে সিপিআইএম এক্সপেল করেছে, তারপরেও ঋতব্রতকে নিয়ে আইএনটিটিইউসিতে নেতা বানিয়ে দিল, রাজ্যসভার সাংসদ বানালো। ঋতব্রত বললেন উনি নাকি মমতার মধ্যে লেনিন দেখতে পাওয়ারই কথা, কারণ আমরা তো বারবার বলে এসেছি যে এই রাজ্যের বুকে বামফ্রন্টের বাধ্য ছাত্রী যদি কেউ থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক্সপেল্ড তৃণমূল, মানে সিপিআইএম থেকে এক্সপেল্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জির মধ্যে লেনিনকে দেখতে পেয়েছেন, না লেনিনকে দেখতে পেয়েছেন, না লেলিনকে দেখতে পেয়েছেন, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বলতে পারেন। আজকের দিনে উনি কার মধ্যে কি দেখতে পাচ্ছেন সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানেন, মমতা ব্যানার্জি জানেন, আর তৃণমূল কংগ্রেস জানে। এই যে 80 জন বিধায়ক জিতেছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে 60 জনও ওখানে উপস্থিত থাকতেন না মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে, এবং দেখা যাচ্ছে নতুন একটি দল তৈরি হলো, তাতে বিরোধী দলনেতা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটা কি একদম মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশন মেকিং পাওয়ার, তার মধ্যে একটা, তার মুখের মধ্যে সপাটে চল নয় কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তো কালে যুগে বিভিন্ন সরকারি ইনস্টিটিউশন যেগুলো আছে, সে সুপ্রিম কোর্টই ধরুন, হাইকোর্টই ধরুন, সে তো কালে যুগে মানে রাজনৈতিক বা জাজমেন্টাল থাপ্পড় তো মেরেইছে। আপনার প্রশ্নের উত্তরে আমরা বিজেপি আমরা একটা কথাই বলবো যে দেখুন, আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পতন, এই যে আমিত্বতে ভোগায়, আমি শুধু আমি, কোনো একটা দল পারিবারিকভাবে বা কোনো একটা দল আমিত্ব দিয়ে চলতে পারে না। এটাকে বলা হয় টিম স্পিরিট। যেরকম ভাবে
ফুটবলের একটা টিম থাকে, ক্রিকেটের একটা টিম থাকে, বিভিন্ন খেলাধুলোর একটা টিম থাকে, পলিটিক্স একটা রাজনৈতিক দল, সেটাও কিন্তু টিম স্পিরিটে চলবে, সেটা নেতৃত্ব দেবে একজন ক্যাপ্টেন, এবং আমরা সেখানে বলবো ক্যাপ্টেন অফ দ্য শিপ। তৃণমূল কংগ্রেসের ক্যাপ্টেন অফ দ্য শিপ একটি পরিবারের একজন, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা ব্যানার্জির কেসটা হচ্ছে যে এই যে পতন হয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে আপনি কতজনকে ভয় দেখিয়ে, থ্রেট কালচার দিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে, বা কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করে, এবং সর্বোপরি যতগুলো কাণ্ড আপনি করেছেন মাননীয় মমতা ব্যানার্জি এবং ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি, বেডরুম পলিটিক্স করে এতগুলো বছর, 15 বছর ধরে বাংলার রাজনীতিটাকে চালাতে চেয়েছিল। সুতরাং সব কিছুর একটা পতন হয়, সময়ের থেকে বলবান কেউ নয়। মমতা ব্যানার্জির এই পতনটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, ঠিক টাইমে হয়েছে। আমরা বলবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের চাণক্য যে বলি আমরা শ্রী অমিত শাহজি, ওনাদের পরিকল্পনায়, ওনাদের নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মানে বিজেপির না, গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এনাদের নেতৃত্বে, এনাদের পরিকল্পনায়, এনাদের দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ একটি নতুন সূর্যোদয়ের সূচনা দেখলো, এবং এই নতুন সূর্যোদয় কিন্তু আমাদেরকে এই যে 15 বছরের যে দানবীয় শক্তির একটা শাসনকাল, থ্রেট কালচার, নোংরা পলিটিক্স, যেটাকে আমরা বলি নোংরা মানে নোংরা পলিটিক্স, এই পলিটিক্সটাকে শেষ করে বিজেপিকে নিয়ে এসছে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ ঢেলে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, এবং আমরাও একটা সুশাসন, যে রামরাজ্যের কথা বলি, রামরাজ্যের সুশাসন দেওয়ার ব্যবস্থা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার করেছে, এবং সেটা শুরুও হয়ে গেছে। আবারও বলছি, তৃণমূলকে নিয়েও তো মাথা ঘামাবার কিচ্ছু নেই, তৃণমূল শেষ। পশ্চিমবঙ্গের মানুষ ব্রিক বাই ব্রিক তৃণমূলের এই যে অট্টালিকা, এই অট্টালিকা থেকে ব্রিক বাই ব্রিক এটাকে ধ্বংস করেছে খুলে খুলে। তৃণমূল কংগ্রেস যদুবংশ, তৃণমূল কংগ্রেস যতুগৃহে পরিণত হয়েছে। শকুন যেমন শকুনের মাংস খুবলে খায়, আজকে তৃণমূল কংগ্রেসের এই দশা, যেটা আমরা এতগুলো বছর ধরে বলে আসছিলাম। আচ্ছা, এই যে আপনি বললেন তৃণমূল কংগ্রেসের এতগুলো কথা, দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা তারা এখন বিক্ষুব্ধ, তাহলে তারা এমন তারা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস যে দলটা সেটা একমাত্র দুর্নীতিতেই চলতো, এবং দুর্নীতি ছাড়া দলে কিছু ছিল না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলটাকে একদম ধ্বংস করছে, যেটা বিধায়করা, ওদের দলের বিধায়করা দাবি করছে। তাহলে তারা এতদিন কেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেনি, হঠাৎ এখন কেন তারা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন? তৃণমূলের যারা বিধায়করা আছেন, সাংসদরা আছেন, কাউন্সিলররা আছেন, পৌর প্রতিনিধি যারা আছেন, বলবো যে পৃথিবীর যে প্রথম তুলসী পাতাটা মাটিতে পড়েছিল, এই মুহূর্তে তারা সেই ভূমিকাটা পালন করছে, সতী সাজার চেষ্টা করছে। সুতরাং আপনারা যতই সতী সাজার চেষ্টা করুন, আমি আপনার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, এই সতীপনা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে, এবং এটা হাস্যকর। বাংলার মানুষ বুঝে গেছে যে এতদিন ধরে যে মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে দিনের পর দিন একটা সংগঠিত ক্রাইম, অপরাধ আপনারা করে গেছেন, নিরপরাধ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা লিঙ্গ, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা জাতির মানুষের ওপর এই জিনিসটাকে বাংলার মানুষ ধরে ফেলেছে। সুতরাং এখন যতই আপনারা সতীপনা দেখান, এই সতীপনা কিন্তু মানুষ হজম করবে না, মানুষ নেবে না। উল্টে যত সতীপনা দেখাবেন, তত বাংলার মানুষ দুয়ারে শ্রীলঙ্কা শুরু করবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তো পথে নামেননি, মানে গতকাল দেখা গেল তিনি পথে নামলেন, ওয়াই চ্যানেলে তিনি ধর্ণা দিলেন। মানে ধর্ণা দেওয়ার সময় তিনি বলছেন যে জ্যোতি বসু যখন হেরে গেছেন বা বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেছেন, তার বাড়ির সামনে তো কেউ চোর চোর স্লোগান দেয়নি, তাহলে আমাকে দেখলে বা আমার বাড়ির সামনে এরকম চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে কেন? উনি রীতিমতো প্রশ্ন করছেন। উনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই প্রশ্নটা করুন, সর্বসমক্ষে এসে উনি এই প্রশ্নটা করছেন। এতগুলো বছরের ভারত বলুন, পৃথিবীরও যদি রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, খুব কম এরকম নেতৃত্ব বা খুব কম এরকম নেতা নেত্রী আছে যাদের পতনের পর মানুষ দু হাত তুলে আনন্দ করেছে। এর মধ্যে একজনের নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে ওনার নাম পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, না,
ওনার এবং ওনার ভাইপোর দৌলতে, ওনার এবং ওনার দলের যে সো কল্ড সৈনিকরা আছেন তাদের দৌলতে মমতা ব্যানার্জির নাম পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে কয়লার অক্ষরে লেখা হয়ে যাবে। আলকাত্রা, উনি না আলকাত্রা হাতে নিয়ে ঘোরেন, আলকাত্রার কালি দিয়ে সেই নাম লেখা হয়ে গেছে অলরেডি। মমতা ব্যানার্জি এতদিনের পলিটিশিয়ান, ওনার বোঝা উচিত ছিল সেটা যে, আবারও বলছি, দুর্নীতি করে, মানুষকে হ্যাটা করে, সমাজের প্রত্যেকটা অংশের মেরুদণ্ড ভেঙে দিয়ে, ভয় দেখিয়ে ছাত্র সমাজকে উনি আহ্বান জানাচ্ছেন। এই ছাত্র সমাজের লীলা আমরা সুরেন্দ্রনাথ কলেজ, যে সুরেন্দ্রনাথ কলেজে আগে নাম ছিল রিপন কলেজ, তারপরে হলো সুরেন্দ্রনাথ কলেজ, যে সুরেন্দ্রনাথ কলেজে স্বামী বিবেকানন্দের পা পড়েছে, যে সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তনী তাবড়ো মনীষী, সেই সুরেন্দ্রনাথ কলেজে ওই রুম টাইপের এরকম ঘর পাওয়া যাচ্ছে, এরকম আলাদা কেবিন পাওয়া যাচ্ছে এবং ব্যাগ ভর্তি উলো খাওয়ার টাকা পাওয়া যাচ্ছে। কি কালচার মমতা ব্যানার্জি তৈরি করেছেন বুঝতে পারছেন? একদিকে বেডরুম পলিটিক্স, একদিকে লোকাল গুন্ডাদের দৌরাত্ম্য, লালচুল কানেদুল যার নাম তৃণমূল, একদিকে আপনার ব্ল্যাকমেলের প্রসেস, একদিকে টাকার খেলা, একদিকে ন্যাশনাল থ্রেট। এই বর্ডারগুলো দিয়ে দিনের পর দিন বাংলাদেশি ঢুকিয়েছে, শুধু ঢোকায়নি, বাংলাদেশিদেরকে আমাদের ভারতের গভর্নেন্স সিস্টেমে দাঁড় করিয়ে ইলেকশন জিতিয়ে পুরো ভেতরে ঢোকাতে চেয়েছিল। এটা কত বড় জেহাদি কার্যকলাপ! মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট এই যে ন্যাশনাল থ্রেট, এই পারপাসে ইমিডিয়েট ওনাকে ডিটেন করা উচিত। বয়স দেখবেন না, লিঙ্গ দেখবেন না, এটা এই মহিলা যতদিন বাইরে থাকবে, যতদিন বাইরে ঘুরে বেড়াবে, ততদিন এই মহিলা সমাজের প্রত্যেকটা অংশের জন্য এবং তার সাথে সাথে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের যা ন্যাশনাল যা সিকিউরিটি আছে সেগুলোর জন্য মমতা ব্যানার্জি এবং ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি একটা থ্রেট। আচ্ছা, এই মমতা ব্যানার্জি গতকাল আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে 230 থেকে 30 মানে 220 থেকে 230টি আসনে উনি জিততে পারতেন, কিন্তু 177টি আসনে নাকি বিজেপি রিগিং করে জিতেছে, মানে শুভেন্দু অধিকারী রিগিং করে জিতেছে, এমনটাই দাবি করছেন উনি মাঠে দাঁড়িয়ে। বাংলার মানুষ এতগুলো বছর পর আনন্দে, স্বাচ্ছন্দ্যে, উৎসবের মেজাজে ভোট দিয়েছে, এইটাকে মমতা ব্যানার্জি রিগিং হিসেবে দেখছেন। মমতা ব্যানার্জিকে মানে মানুষ কিভাবে ভোট দিয়েছে, বিজেপি কিভাবে জিতেছে, সেটার সার্টিফিকেট কি আমাদের এখন মমতা ব্যানার্জি থেকে নিতে হবে? মানে এত খারাপ দিনকাল হয়ে গেছে আমাদের যে মমতা ব্যানার্জি এসে সার্টিফিকেট দেবেন যে না এখন বিজেপি জিতেছে, এইভাবে জিতেছে, তার মানে এইভাবে জিতেছি। না 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 না, বরঞ্চ বাংলার মানুষ আজকের দিনে মমতা ব্যানার্জিকে কি কি সার্টিফিকেট দিচ্ছেন এটা উনি নিজের মুখেই স্বীকার করলেন যে আমাকে চোর চোর বলছে কেন। আচ্ছা, এই যে মমতা জানা যাচ্ছে যে বিরোধী যে দল হলো, মানে আরেকটি তৃণমূল ভেঙে যে নব্য তৃণমূল তৈরি হলো, তাতে তারা নাকি তৃণমূল কংগ্রেসের যে প্রতীকীটা, সেই প্রতীকীটাও দাবি করতে পারে। তাহলে কি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলটা তো গেলই, সাথে কর্মীরাও গেল, এবং এখন কি এখন প্রতীকী চিহ্নটাও চলে যাচ্ছে তার কাছ থেকে, মানে সবই কি একদম নিঃস্ব হয়ে যাচ্ছে না? দেখুন, একটা কথা বলি, মমতা ব্যানার্জি এবং তৃণমূল 1998-তে যখন দলটার জন্ম হয়, তখন জাতীয় কংগ্রেসের সংবিধান থেকে শুরু করে ছাত্র পরিষদ, যুব, আইএনটিওসি ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা নাম চুরি করেছে, সংবিধান চুরি করেছে, ওই দলটা থেকে কর্মী চুরি করেছে, ওই দলটা থেকে নেতা চুরি করেছে, করে নিজের দল বানিয়েছে। আজকের দিনে মমতা ব্যানার্জির দল থেকে, মমতা ব্যানার্জির সিম্বল থেকে শুরু করে সব কিছু চুরি হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এতগুলো বছর ধরে চুরির যে সাম্রাজ্য সৃষ্টি করেছিলেন, সেই সাম্রাজ্যের সৈনিকরা আজকে মমতা ব্যানার্জিকে খুবলে খাচ্ছে। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই, ভবিতব্য এই ছিল। মমতা ব্যানার্জি চুরি মারফত, দুর্নীতি মারফত প্রত্যেকটা ভোটের বৈতরণী পার হয়েছেন, পার হওয়ার চেষ্টা এবারও করেছিল। আবারও বলছি, আপনি শীত কেটে চোর ডেকে এনেছেন, শিয়াল ডেকে এনেছেন, না খাল কেটে কুমির ডেকে এনেছেন, সেটা মাননীয় মমতা ব্যানার্জি, সেটা আপনার ম্যাটার। কিন্তু আপনার কোনো কথা, আপনার কোনো অ্যাক্টিভিটি এবং আপনার দলের, সে পুরাতন তৃণমূল, নব্য তৃণমূল, চটি চাটা তৃণমূল, না বালিশ চাটা তৃণমূল, যাই হোক না কেন, আপনাদের দলের কারুর জন্য সমাজের কোনো অংশের মানুষের যদি কোনো ক্ষতি হয়, যদি পশ্চিমবঙ্গের ক্ষতি হয়, যদি বাঙালি জাতির ক্ষতি হয়, এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর যারা মিলেমিশে আছে,
যে সাম্প্রদায়িক শান্তি এখন অবধি বজায় থেকেছে, তার সাথে সাথে ভারতের সিকিউরিটি, এইটা এর উপর যদি কোনো রকম কোনো আঘাত আসে, আমরা কেন, বাংলার মানুষ এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, ছেড়ে কিন্তু ওই মহিলাকে কথা বলা হবে না। এই একদম বিজেপি সরকার আসলো এবং 3 সপ্তাহ সবে, তার মধ্যে একের পর এক অ্যাকশন শুরু, পূর্ণ মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে মানে হকার উচ্ছেদ, যেটা যারা বেআইনিভাবে হকারি করতো তাদেরকে হকার উচ্ছেদ করা হলো, বেআইনি বাসস্থান সেগুলো ভাঙা হচ্ছে, একের পর এক নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, বলেছেন যে ময়লা, যত্র ময়লা ফেলা যাবে না, ময়লা ফেললে তার বিরুদ্ধে কমপ্লেন করলে সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে, এরকম নানা মানে পরিকল্পনা নেওয়া হয়েছে। মানে পশ্চিমবঙ্গকে এবার স্মার্ট সিটিতে পরিণত হতে চলেছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে লন্ডন বানাবে, কিন্তু সেটা তো হয়নি। তা এখন কি পশ্চিমবঙ্গ সেই পুরনো মানে একদম পরিষ্কার স্মার্ট সিটিতে পরিণত হতে চলেছে? দেখুন, আপনি চাইবেন না আপনার ঘরটা পরিষ্কার থাকুক, আপনার ঘরের আশপাশ পরিষ্কার থাকুক, ময়লা হোক বা যে কোনো একটা জিনিস যথাস্থানে ময়লাকে তার জায়গায় ফেলা হোক, বা ধরুন আপনার ঘরে কিছু একটা আছে যে ড্রয়িং রুমে রাখার বদলে সেই জিনিসটাকে আপনি বেডরুমে রাখবেন বা অন্য কোথাও রাখবেন, যথাস্থানে যথা জায়গা জিনিসগুলোর যথাসম্ভব একটা রিলোকেশন হচ্ছে। এবং এই যে বেআইনি ঝুপড়ি, বেআইনি দোকান যেগুলো ভাঙা হচ্ছে, সেগুলো কিন্তু কোনোভাবেই মানে বেসরকারিভাবে হচ্ছে না, সরকারি নির্দেশ আছে, হাইকোর্টের নির্দেশ আছে। এবার এগুলো এদেরকে বসিয়েছিল কারা? দেখুন, আমরা গরিব গুরব যারা মানুষেরা আছেন তাদের রোজি রোজগারের বিপক্ষে না, কিন্তু এদেরকে দিনের পর দিন প্রথমে 34 বছরের বামফ্রন্ট সরকার, তারপরে মমতা ব্যানার্জির সরকার, সুযোগ্য ছাত্রী বামফ্রন্টের, এনারা এতগুলো দিন ধরে এদেরকে সঠিক জায়গা, সঠিক বাসস্থান, রিলোকেশন একটা করতে পারেনি বলে এইভাবে কিন্তু জিনিসগুলোর উৎপত্তি হয়েছে। শুধু সেটা না, সেটার বিস্তার হয়েছে, যার ফলে রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম হচ্ছে, যত্রতত্র নোংরা জমছে, অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরাও চাই যারা হকাররা আছেন তারাও একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে তারাও থাকুন, তাদের বাচ্চাগুলো একটা সুন্দর পরিবেশে বড় হোক, পড়াশুনো করুক। সুতরাং আমরা হকার ভাই বোনেদের, মায়েদের আমরা অনুরোধ জানাবো যে সরকারের সাথে সহযোগিতা করুন। আমরা কারোর ক্ষতি চাই না, আমরা শুধু চাই বেআইনিভাবে যেন কোনো জিনিস না হয়। এবার তৃণমূল এবং বামফ্রন্টের তো গায়ে জ্বালা কেন লেগেছে? কেননা বিকাশ বাবু, এই যে তৃণমূল এবং সিপিআইএম এর মধ্যে এই যে সুন্দর একটা সেতুবন্ধনের কাজ, এটা বিকাশবাবু করেছেন। তৃণমূলের কিছু হলে বিকাশবাবু দৌড়ে চলে যাচ্ছেন। আপনার তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে গেছে, আমরা দেখেছি ফেসবুকের প্রধানমন্ত্রী আছেন একজন শতরূপবাবু, উনি চলে গেছেন নোটিশ, এবং সেই নোটিশটা বিকাশবাবু হাইকোর্ট থেকে বের করে নিয়ে এসছেন। কোথায় সেলিম সাহেবকে তো আমরা দেখিনি যেতে, একটা জায়গায় তো সেলিম সাহেবকে দেখেনি। এরা যাচ্ছে বেআইনি নির্মাণ যেগুলো ভাঙতে আসছে সেগুলো আটকাতে, আবার এরাই কিন্তু এই যে সিপিআইএম এর পার্টি অফিস একটা বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, সেটাও ভাঙা হয়েছে। আবার সিপিআইএম এর এক নেতার বাড়ির জায়গায় তৃণমূল বেআইনিভাবে দখল করে বসেছিল, সেটাকেও ভাঙা হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সরকার শুধুমাত্র বিজেপির সরকার নেই, এরকম না যে শুধুমাত্র বিজেপি জিনিসটাকে অক্ষত রেখে আমরা বাকিগুলোকে আমরা ধ্বংস করব। আমরা চাইছি বেআইনি নির্মাণ, বস্তি যা আছে সব কিছুকে উচ্ছেদ করে সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে শহরটাকে চালাবার জন্য, তিলোত্তমা কলকাতাকে চালাবার জন্য। আমরা কলকাতাকে লন্ডন চাই না, আমরা কলকাতাকে কলকাতাই চাই। কলকাতার যে আগের রূপ, আগের ঐতিহ্য, আমরা কলকাতাকে কলকাতার মতোই চাই, যেন কলকাতা রোল মডেল হোক পৃথিবীর প্রত্যেকটা স্মার্ট শহরের। একদম শেষ একটা প্রশ্ন আছে, হচ্ছে নারীদের সশস্ত্রীকরণ। এর আগে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নারী সশস্ত্রীকরণ নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি কার্যকারী কিছুই হয়নি, বরং তিনি নারীদেরকে বলতেন যে রাত 8টার পর বাড়ি থেকে বেরোতে পারবে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদম বিজেপি ক্ষমতায় আসছে এবং একদম কথা মতো 1 জুন থেকে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত শুরু করলো। মানে এই মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়াও চালু করবে। আজকে তিনি মা ক্যান্টিনও চলছে, যেটা মা আহার করা হবে বলছে। এবং অগ্নিমিত্রা পল আজকে থেকে বলে দিলেন একদম অন্নপূর্ণা ভান্ডার যথাসময় একদম ভেরিফিকেশনের মাধ্যমে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং তিনি এটাও বলেছিলেন যে মহিলারা যখন খুশি যেভাবে খুশি বেরোতে পারবেন, যা খুশি জামা কাপড় পরতে পারবেন, এবং তার মহিলাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। তাহলে কি
পশ্চিমবঙ্গ এবার মহিলা সশস্ত্রীকরণের দিকে একটা ধাপ এগোচ্ছে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ, আমরা যারা বাঙালি জাতি আছি, আমরা তো মাতৃবন্দনা করি, শক্তির পুজো করি। সুতরাং আমাদের শক্তির পুজো যখন করি, শুধুমাত্র মা দুর্গার পুজো না, মা চণ্ডীর পুজো করি, ভবতারিণীর পুজো করি, তারপরে অন্নদা মঙ্গল করি, মা মনসা করি, মা কালী করি, মা কালীর বিভিন্ন রূপ, সরস্বতীর পুজো করি, লক্ষ্মীর পুজো করি, মা কালীর বিভিন্ন রূপ। মা কখনো খড়গহস্তে আছেন, কখনো মা খুলির একটা মানে মালা পরে আছেন, ঠিক আছে? মাকে আমরা বিভিন্ন রূপে দেখেছি, কখনো বস্ত্র পরে আছেন, কখনো কঙ্কালের খুলির মালা শুধু গায়ে আছেন। সুতরাং তৃণমূল যদি ভাবে যে এই যে নারী জাতি, আমরা অর্ধেক আকাশ, সেটাকে একটা লিমিটের মধ্যে রাখা যাবে, যেটা ভাবতো মহিলাদের দ্বারা পরিচালিত দল, মহিলা কেন্দ্রিক দল বলে 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 মহিলাদের যে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই যে ম্যাঙ্গো প্রজাতির হায়নাগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তার আরেকটু ধাপ ওপরে যদি যান, তাহলে আমরা অপা দেখতে পেয়েছি, ঋতব্রত দেখতে পাচ্ছি এবং পেয়েছি। এবং এই যে মহিলা কেন্দ্রিক দল, একজন মহিলা হয়ে মমতা ব্যানার্জি দিনের পর দিন সেগুলোকে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছেন, ওনার মুখের ভাষাতে সেগুলো প্রতিফলিত হয়েছে এবং প্রমাণিত। হাসনাবাদের বাচ্চা মেয়েটাকে যখন রেপ করে খুন করা হয়েছে, বলেছে প্রেমের সম্পর্ক, পার্ক স্ট্রিটের সুজেট বলুন, কামদনের ঘটনা, কত এগুলো তো জাস্ট লিস্টেড কেস। এরকম আরো প্রচুর কেস আছে যে কেসগুলো লিস্টেড হয়নি, ভয়ে করাতে পারেনি, লজ্জায় করাতে পারেনি। সুতরাং সেই ক্ষেত্রে আজকের দিনে এই যে বিজেপি মহিলাদেরকে এই যে অগ্রসর করছে, অকুত ভয় করছে যে আপনারা এগিয়ে আসুন, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করুন, আপনারা ফ্রিলি মুভমেন্ট করুন, যা হবে প্রশাসন দেখে নিচ্ছে। বিজেপি পার্টি উইথ ডিফারেন্স এই জন্যই বলা হয় যে আপনার আমার সাথে যদি কোনো কিছু একটা খারাপ হয়, সেটার দায় দায়িত্ব প্রশাসনের, সেটার দায় দায়িত্ব ওই যে করেছে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব, আমাকে আপনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিজেপির। যেখানে তৃণমূল কোনো কিছু হলে গা হাত পা ঝেড়ে দিত, এটাই হচ্ছে তফাৎ। আবারও বলছি, তৃণমূল কোনো রাজনৈতিক দল না, তৃণমূল একটি পরিবার কেন্দ্রিক প্রাইভেট কোম্পানি, যে প্রাইভেট কোম্পানিতে সামান্য একটা ফলওয়ালা ঠেলার মধ্যে যে সবজি নিয়ে যাচ্ছে, যে একটা ফুচকাওয়ালা আছেন, পাড়ার কোণে কোণে দেখবেন আমাদের স্ত্রীওয়ালা ভাইয়েরা বসেন, তারা, এদের থেকে অবধি যে দল চাঁদা না তো কি বলে, কাটমানি, তোলাবাজি করত, আপনি সেই দলটা থেকে কি আশা করতে পারেন? এখনো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আছেন, তারা যদি তৃণমূলকে এখনো ভালোবাসেন বা কিছুটা আশা করেন, আমরা হাত জোর করে বলবো, আপনারা মহান, আপনাদের মতন মহান এই পৃথিবীতে কেউ নেই। এত কিছুর পরেও আপনারা তৃণমূলকে ভালোবাসছেন, দেখে নেবেন। আমাদের ভয় হচ্ছে আপনাদের বাড়ির মা বোনেদের কোন দিন না তৃণমূলের লাল চুল কানের দুল যতটুকুই অবশিষ্ট আছে, কোনোদিন না আঁচল ফাচল টেনে দেয়। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন সন্দীপা চক্রবর্তী। আপনারা ওনার মূল্যবান নানা কথা শুনলেন, বক্তব্য মতামত শুনলেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে মূল্যবান মতামত তা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন পলিটিক্যাল ডেইলি, দেখতে থাকুন, শুনতে থাকুন।